অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি আমাদের 3 নম্বর ক্লাস নিয়ে। কিসের 3 নম্বর ক্লাস? যেটা হচ্ছে আমাদের যে সিরিজটা চলছিল রেলওয়ে সমস্ত এক্সামের জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মোস্ট রিপিটেড কোশ্চেনের, যেটা হচ্ছে 3 নম্বর আমাদের কোশ্চেনের সিরিজ। এর আগে আমরা এরকম ক্লাস আমরা দুটো দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে, চ্যানেলে তোমাদের প্লে লিস্ট করা রয়েছে। এবং আজকে আমাদের ক্লাস শুরু হচ্ছে এখান থেকে। তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক করে দিও সকলে এবং শেয়ার করে দেবে। অনেকগুলো কোশ্চেন রয়েছে আজকে এবং ডিটেলস সলিউশন তোমাদের পেয়ে যাচ্ছ। আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে যারা দেখোনি। এছাড়া এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, সেখানেও গুরুত্বপূর্ণ অনেক ক্লাস কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। তো চলো আমাদের প্রশ্ন এখান থেকে শুরু হচ্ছে। তার আগে তোমাদের বলে রাখি, এর আগে আমরা একটা ক্লাস দিয়েছিলাম ওয়াকফ সংশোধনী বিল, যেটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে। এখানকার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সেইগুলো এখানে কিন্তু রয়েছে। অবশ্যই তোমরা কিন্তু ক্লাসটা দেখে নেবে। আর বারবার তোমরা অনেকে ক্যান্ডিডেট কিন্তু তারা রয়েছে, তারা ম্যাথ এবং জিআইয়ের জন্য ভালো বইয়ের সন্ধান করছিল, আমার কাছে অনেক মেসেজ এসেছে। তার জন্য তোমাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে সুবীর দাসের যে নতুন 2025-এর নিউ এডিশন, যেটা কিন্তু চলে এসেছে ম্যাথসের সলিউশন, সম্পূর্ণ বাংলা ভাষায় দুটো বই রয়েছে তোমাদের। এটা সুবীর দাসের ম্যাথের কম্পিটিটিভ এক্সামের জন্য একদম খুব সুন্দর বইটি, টাইপ ওয়াইজ খুব সুন্দর রয়েছে। এবং রিজনিংয়ের যে বই সেটা হচ্ছে তোমাদের আর.এস. আগরওয়ালের রিজনিংয়ের বই, যেটা কিন্তু তোমাদের এই যে বইটা রয়েছে এটা হচ্ছে তোমাদের বাংলা ভাষায় আর.এস. আগরওয়ালের। অবশ্যই তোমরা দেখে নেবে। এখানে কিন্তু তোমাদের এখানে ট্যাগ অপশান রয়েছে, এই ট্যাগ অপশানে ক্লিক করে তোমরা অনলাইনের মাধ্যমে সেই সম্পূর্ণ বই, একদম জেনুইন বই পাবে, তোমরা কিন্তু এটা নিয়ে নিতে পারবে। এছাড়া তোমাদের যদি অফলাইন স্টোরে তোমাদের যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই সেখান থেকে আগে নেবে, ঠিক আছে? তো এই দুটো বই তোমাদেরকে রেকমেন্ড করছি আমি ম্যাথের জন্য এবং রিজনিংয়ের জন্য, যেটা আমি নিজে দেখে তারপর তোমাদের বলছি। তো চলো শুরু হচ্ছে আমাদের প্রথম যে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন রয়েছে, বর্তমান ইসরো চেয়ারম্যান কে রয়েছেন? এর আগেও আমরা দেখেছিলাম বর্তমান ইসরো চেয়ারম্যান রয়েছেন কে। রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে ভি নারায়ণন, তিনি কিন্তু বর্তমানে ইসরো চেয়ারম্যান রয়েছেন। এছাড়া আমরা দেখে নেব ইসরো সম্পর্কে। ইসরো কিন্তু তোমাদের এটা যে আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, আমাদের ভারতের মহাকাশ গবেষণা সংস্থা, যেটা 15ই আগস্ট 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই ইসরো। 15ই আগস্ট 1969। হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে? কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থান করছে এর হেডকোয়ার্টার। কোথায় বললাম? কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থান করছে এর হেডকোয়ার্টার। ইসরোর প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইসরোর কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন বিক্রম সারাভাই। তার নাম অনুসারেই কিন্তু বিক্রম সারাভাই স্পেস যে স্টেশন রয়েছে সেটা কিন্তু তোমাদের স্পেস সেন্টার রয়েছে সেটা কিন্তু তোমাদের তৈরি করা হয়েছে। তো বিক্রম সারাভাই কিন্তু এর ফাউন্ডার ছিলেন। পরের কোশ্চেন রয়েছে, আর এখানকার কিন্তু তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন এইগুলো। আর ভি নারায়ণ তিনি কিন্তু সম্প্রতি তিনি যোগদান করেছেন আর চেয়ারম্যান রয়েছেন ইসরোর। পরবর্তী প্রশ্ন রয়েছে, আইএমএফ, যেটা কিন্তু ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এর সদর দপ্তর কোথায় অবস্থান করছে? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটার হেডকোয়ার্টার অবস্থান করছে, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ওয়াশিংটন ডিসি, ইউএসএ। ইউএসএর ওয়াশিংটন ডিসি তোমাদের কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তোমরা আগে থেকে অ্যান্সার করার চেষ্টা করবে, ভিডিওটা পজ করে তারপর অ্যান্সার করবে, তারপর তোমরা আমার সাথে এটা মিলিয়ে নেবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই জানাতে পারো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন রয়েছে, এটা হচ্ছে এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের লোগো। আর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটা কিন্তু আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? যেটা কিন্তু 27 ডিসেম্বর 1945। 27 ডিসেম্বর 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। পরবর্তী প্রশ্ন রয়েছে, আর একটা কোশ্চেন দেখে রাখবে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের যে আমাদের বর্তমান চেয়ারপারসন কে রয়েছেন? এটা কিন্তু কোশ্চেনটা তোমাদের আসে রেলের এক্সামে, কিন্তু বিশেষ করে গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু যে ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন তাকে আমরা এমডি বলি, তার নাম হচ্ছে ক্রিস্টালিনা জর্জিভা। ক্রিস্টালিনা জর্জিভা তিনি কিন্তু বর্তমানে রয়েছেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের হেড বা এমডি। পরের কোশ্চেন রয়েছে, আর এগুলো কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্ট থেকে তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো দেওয়া আছে অবশ্যই তোমরা দেখে নেবে, ভিডিও কিন্তু তোমাদের দেওয়া রয়েছে চ্যানেলে। প্রথম সার্কেস সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? প্রথমবার সার্কেস সম্মেলন কনফারেন্স এটা অনুষ্ঠিত হয়েছিল কোন জায়গায়? এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ঢাকা, বাংলাদেশ। বাংলাদেশের ঢাকাতে কিন্তু প্রথমবার সার্কের অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এটা হচ্ছে সার্কের ফুল ফর্ম। এটা কিন্তু বাংলাদেশের ঢাকায় প্রথম সামিট এটা কিন্তু হোস্ট হয়েছিল। এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? এই সালেই কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল, যে বছর তোমাদের প্রথম সম্মেলনটা হচ্ছে শিখর সম্মেলন, যেটা হচ্ছে আমাদের 1985 সালে বাংলাদেশের ঢাকাতে। এখানে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখানে কিন্তু তোমাদের এটা প্রথম অনুষ্ঠিত হচ্ছে প্রথম সম্মেলন। এরপর আমরা যদি বলি দ্বিতীয় সম্মেলনটা কত সালে হয়েছিল, কবে হয়েছিল? যেটা কিন্তু দ্বিতীয় সম্মেলন হয়েছিল কোথায়? যেটা কিন্তু নিউ দিল্লিতে হয়েছিল। কত সালে হয়েছিল? আমাদের ভারতের নিউ দিল্লিতে হয়নি, এটা কিন্তু আমাদের ভারতের বেঙ্গালুরু হয়েছিল, ঠিক আছে? আমাদের ভারতের বেঙ্গালুরুতে হয়েছিল এই সার্কের দ্বিতীয় সম্মেলন, যেটা কিন্তু 1986 সাল, তার পরের বছরই হয়েছিল। ঠিক এই রকমভাবে কিন্তু অষ্টম সম্মেলন, যেটা কিন্তু নিউ দিল্লিতে হয়েছিল 1995-তে, এবং 14তম সম্মেলন যেটা 2007-এর দিকে হয়েছিল। এই সমস্ত যে সামিটগুলো হয়েছিল যেগুলো কিন্তু আমাদের ভারতে অনুষ্ঠিত হয়েছিল তিনটে এখনো পর্যন্ত, এবং বেঙ্গালুরুতে কিন্তু সেকেন্ড টাইমস হয়েছিল, আর প্রথম হয়েছিল বাংলাদেশের ঢাকাতে। পরবর্তী প্রশ্ন আছে,
আর সার্কে তোমাদের এখান থেকে জিজ্ঞাসা করা হতে পারে যে সার্ক এটা আমাদের যেটা রয়েছে এটা প্রতিষ্ঠিত হচ্ছিল কত সালে, যেটা আমরা তোমাদের বললাম ডিসেম্বরের 8 তারিখে। ডিসেম্বরের 8 তারিখে 1985 সালে কিন্তু সার্ক এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। হ্যাঁ, চলো পরবর্তী প্রশ্ন আছে। আর এটা হেডকোয়ার্টার যদি বলে তাহলে কিন্তু তোমাদের কাঠমান্ডু হবে, নেপালে অবস্থান করছে। ঠিক আছে, প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের ঢাকা, কিন্তু হেডকোয়ার্টার অবস্থান করছে নেপালের কাঠমান্ডুতে। ওপেক, ওপেক এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ওপেকটা আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা 1960। 1960 সালে কিন্তু এই ওপেক অর্থাৎ অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1960 সালে। এবং এটা যে প্রতিষ্ঠিত হচ্ছে এটার হেডকোয়ার্টারটা কোথায় অবস্থান করছে? এটার হেডকোয়ার্টার অবস্থান করছে ভিয়েনা, অস্ট্রিয়া। অস্ট্রিয়া, ঠিক আছে, ভিয়েনা অস্ট্রিয়াতে এর হেডকোয়ার্টার অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন রয়েছে নাবার্ড। নাবার্ড এর সম্পূর্ণ কথাটা কি, অর্থাৎ এর ফুল ফর্ম জিজ্ঞাসা করেছে। তো নাবার্ড এর ফুল ফর্ম হয়ে যাবে আমাদের কোনটা, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো অপশন নাম্বার 2 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আর এই নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1982 সালের জুলাইতে এই নাবার্ড ব্যাংক যেটা কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন আছে, আর এর হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থান করছে, মহারাষ্ট্রের মুম্বাই। ঠিক আছে, নাবার্ডের। পরবর্তী প্রশ্ন আমাদের আছে ট্রেন টু পাকিস্তান। ট্রেন টু পাকিস্তান বইটির লেখককে, জনপ্রিয় একজন লেখক, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বহুবার এসেছে। তো ট্রেন টু পাকিস্তান এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা কিন্তু খুশবন্ত সিং। খুশবন্ত সিং যিনি কিন্তু ট্রেন টু পাকিস্তানের লেখক। এবং এটা কিন্তু এসএসসি রেল বহুবার এই কোশ্চেনটা তোমাদের রিপিট হয়েছে। চলো পরবর্তী প্রশ্ন রয়েছে, বর্তমানে ডিআরডিও চেয়ারম্যান কে রয়েছেন? ডিআরডিওটা কি? ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিফেন্সের রিসার্চে এবং তাকে ডেভেলপমেন্ট করার জন্য ডিআরডিও প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এটা বর্তমান চেয়ারপারসন রয়েছেন সমীর ভি কামাত। সমীর ভি কামাত এটা বর্তমান আমাদের চেয়ারপারসন রয়েছেন এই ডিআরডিও। ডিআরডিও কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এই ডিআরডিও আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1958। 1958 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ডিআরডিও। এবং এর হেডকোয়ার্টার অবস্থান করছে কোথায়? এটার হেডকোয়ার্টার অবস্থান করছে নিউ দিল্লি। নিউ দিল্লিতে এটার হেডকোয়ার্টার অবস্থান করছে। বর্তমান চেয়ারপারসন রয়েছেন সমীর ভি কামাত। চলো পরবর্তী প্রশ্ন, এবং এটা হচ্ছে আমাদের ডিআরডিওর লোগো। ঠিক আছে, চলো। আর এটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে আছে। ঠিক আছে, ডিআরডিওটা, এটাও তোমরা দেখে রাখবে, কারণ এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর তোমাদের বলে রাখি, তোমাদের বর্তমান যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টের ক্লাস কিন্তু তোমাদের অলরেডি দেওয়া আছে চ্যানেলে। ঠিক আছে, অবশ্যই দেখে নেবে সেই ক্লাসটি। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটাকে আমরা সংক্ষেপে আইসিজে বলে থাকি, এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে? এটার হেডকোয়ার্টার অবস্থান করছে কোন জায়গায়? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা, যেটা কিন্তু নেদারল্যান্ডের হেগ শহরে, যেটা কিন্তু অবস্থান করছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার। কোথায়? হেগ, দ্য হেগ, নেদারল্যান্ড। নেদারল্যান্ডের হেগ শহরে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার অবস্থান করছে। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা প্রতিষ্ঠিত হয়েছিল জুন 1948। 1948 সালে এটা কিন্তু আমাদের 1945 এটা কিন্তু আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল। 1945 সালে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। আর এখান থেকে তোমাদের একটা কোশ্চেন কিন্তু তোমাদের মেন্স লেভেলের কোশ্চেন অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে জাস্টিস অর্থাৎ জাজের সংখ্যা কত? জাজের সংখ্যা কত রয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে? তো এখানে কিন্তু টোটাল 15টা কিন্তু জাজ থাকে। কতগুলো? 15টা। এই কোশ্চেনটা তোমাদের কিন্তু অলরেডি চলে এসেছে। তো অবশ্যই কিন্তু তোমরা এটা দেখে রাখবে, এই 15 জন জাজ তারা কিন্তু 9 বছরের জন্য নিযুক্ত হয়। কত বছরের টার্ম থাকে তাদের? 9 বছর, 9 ইয়ার্স। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আছে, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল লিটারেসি ডে। ইন্টারন্যাশনাল লিটারেসি ডে, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় 8ই সেপ্টেম্বর। 8 সেপ্টেম্বর পালন করা হয় ইন্টারন্যাশনাল সাক্ষরতা দিবস, যেটা কিন্তু লিটারেসি ডে। পরবর্তী প্রশ্ন রয়েছে, আর এটা 2024-এর আমাদের থিম ছিল, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, হিস্ট্রি, সিগনিফিক্যান্স, উইসেস, মেসেজেস অ্যান্ড কোশ্চেন্স অ্যান্ড গ্রিটিং পোস্টার্স। তো এই সমস্ত ছিল 2024-এর আমাদের ইন্টারন্যাশনাল লিটারেসি ডের থিম। পরবর্তী প্রশ্ন আছে, দাবার বোর্ডে কতগুলো বর্গক্ষেত্র রয়েছে? এই কোশ্চেনটা তোমাদের এসএসসি এবং রেলের এক্সামে কিন্তু অলরেডি চলে আসা কোশ্চেন। ঠিক আছে, আর এই যে তোমরা দেখছো যাকে, এটা হচ্ছে চাইনিজ ডিং লিরেন, এবং এটা হচ্ছে কে? ডি গুকেশ। কোথাকার বাসিন্দা? তামিলনাড়ুর, চেন্নাইয়ের। আর ইনি কিন্তু এবছর ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু অলরেডি তোমাদের চলে এসেছে, আবারও আসবে। ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ জিতেছেন ডি গুকেশ। আর তার গুরু বলতে পারি আমরা কাকে? বিশ্বনাথন আনন্দ। গুরুত্বপূর্ণ কোশ্চেন, তিনিও একজন দাবাড়ু শ্রেষ্ঠ। ঠিক আছে,
তো অবশ্যই দেখে রাখবে এই যে আমাদের দাবাটা রয়েছে, দাবা খেলা, আর এই দাবা খেলার যেটা রয়েছে এখানে টোটাল বর্গক্ষেত্র কতগুলো রয়েছে। আমরা জানি টোটাল কিন্তু দাবা খেলায় যে আমাদের স্কোয়ারগুলো রয়েছে সেটা কিন্তু 64, অর্থাৎ 32 দুই দিকে করে টোটাল 64টা কিন্তু এই দাবার ঘটি আমাদের যে বর্গক্ষেত্র কিন্তু টোটাল রয়েছে, ঠিক আছে, এই ঘটিগুলো, ঠিক আছে, এক একটা। তো টোটাল কিন্তু এখানে 32 অর্থাৎ 64টি কিন্তু টোটাল রয়েছে স্কোয়ার, ঠিক আছে, এক্সামে আসা কোশ্চেন। পরবর্তী প্রশ্ন আছে, তার আগে বলে রাখি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেটা কিন্তু তোমরা এখনও কমপ্লিট না করে থাকলে তাড়াতাড়ি করে নেবে, কারণ সামনেই তোমাদের এক্সাম আছে, যেটা হচ্ছে জুন 2025 তোমাদের কিন্তু এক্সাম শুরু হতে যাচ্ছে, যেটা কিন্তু সম্ভাবনার তারিখ রয়েছে 15 তারিখের পর কিন্তু তোমাদের একটা এক্সামে শিডিউল তৈরি করা হচ্ছে রেলের তরফ থেকে, যেটা কিন্তু ইন্টারনালি এক্সাম তোমাদের মানে এটা পাবলিশ হচ্ছে আর কি খবর। যাই হোক, এখানে কিন্তু তোমাদের কিন্তু মোটামুটি এখনও পর্যন্ত 2 মাস মতো টাইম আছে, যেটা কিন্তু তোমাদের লাস্ট এক্সাম হয়েছে 2020-21-এর 133টা শিফটের 5000 প্লাস কোশ্চেনের যে সলিউশন, যেটা কিন্তু ওয়ান লাইনের ফরম্যাটে রয়েছে এখানে। এটা প্রাইস হচ্ছে শুধুমাত্র 99 টাকা। 99 টাকায় কিন্তু সম্পূর্ণ তোমরা এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট বোথ ক্যান্ডিডেটের জন্য এটা পেয়ে যাচ্ছ। প্রিন্টেবল ফরম্যাট রয়েছে, টোটাল 300 প্লাস এখানে পেজ সংখ্যা রয়েছে, কোশ্চেন সংখ্যা 5000 প্লাস রয়েছে। যাদের প্রয়োজন আছে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করে নেবে, কারণ 2024-এর যে সমস্ত এক্সাম হয়েছে আরআরবির সমস্ত এক্সামে কিন্তু কম বেশি কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন রিপিট হয়েছে। সুতরাং এখানে কিন্তু তোমরা এনটিপিসি এবং গ্রুপ ডি যারা যারা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই পিডিএফটি। এখানে তোমাদের কিন্তু টোটাল 300 পেজ সংখ্যা হয়ে যাবে এবং 5000 প্লাস কিন্তু কোশ্চেন রয়েছে, যেটা কিন্তু তোমরা দুটো পিডিএফে পেয়ে যাবে কমপ্লিট এটা, ঠিক আছে। এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। 99 টাকা কিন্তু এর প্রাইস রয়েছে। রেলের এক্সামের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু সবথেকে বেশি রোল প্লে করছে রেলের এক্সামে, প্রচুর পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হচ্ছে। সুতরাং তোমরা যদি কমন পেতে চাও এবং কম পড়ে বেশি নাম্বার তুলতে চাও তাহলে কিন্তু এই পিডিএফটা তোমরা দেখতে পারো, কারণ এখান থেকে অনেক প্রশ্ন অলরেডি কমন চলে এসেছে এসএসসি এবং আরআরবির বিভিন্ন এক্সামে। সুতরাং এখানে কি রয়েছে, এখানে টোটাল 2024-এর জানুয়ারি থেকে ডিসেম্বর প্রতি মাসের টপ 100 কোশ্চেন আছে, টোটাল 1200 প্লাস কোশ্চেন হয়ে যাচ্ছে তোমাদের 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের। এছাড়া এর সাথে একটা তোমরা জিস্টও পাবে, যেটা তোমাদের লাস্ট টাইম রিভিশনের জন্য মোস্ট হেল্পফুল করবে। এটা হলো সেই কমপ্লিট জিস্ট, যেটা তোমরা 1200 প্লাস কোশ্চেনের সাথে তোমরা এটা পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সের। প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এখানে রয়েছে, এক একটা কোশ্চেন কিন্তু ছাড়ার মতো নয়, লাইনে লাইনে এখানে কিন্তু প্রতিটা লাইনে কোশ্চেন রয়েছে, আর প্রতিটা কোশ্চেন তোমাদের অলরেডি আসা কোশ্চেন, নয়তো তোমাদের আপকামিং আসার জন্য এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের রেডি করা আছে। তো অবশ্যই তোমরা কিন্তু এই পিডিএফটা দেখতে পারো, কমপ্লিট 1200 প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে জিস্ট, যেটা কিন্তু 50টা পেজে রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। এগুলো কিন্তু লাস্ট টাইম রিভিশনে তোমাদের হেল্প করবে। কমপ্লিট 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স যেটা তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র 80 টাকাতে, 80 টাকাতে কমপ্লিটটা পেয়ে যাচ্ছ। এবং জানুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, যেটা কিন্তু 15 টাকায় পাচ্ছ, যদিও জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তোমাদের এই কমপ্লিট হয়ে গেলে তোমরা 3 মাসের একসাথে নিয়ে নেবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এখন দেখতে পারো, যার যেটা প্রয়োজন আছে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবে। সায়েন্স হচ্ছে গুরুত্বপূর্ণ রেলের গ্রুপ ডি এক্সামের জন্য সব থেকে বেশি, কারণ রেলের গ্রুপ ডিতে সায়েন্সে তোমাদের যে আলাদা করে তোমাদের কিন্তু একটা সেকশন রয়েছে সায়েন্সের সেকশন, সেখানে কিন্তু তোমাদের জীবনবিজ্ঞান সব থেকে বেশি পরিমাণে রোল প্লে করছে, তাছাড়া ফিজিক্স এবং কেমিস্ট্রি তো আছেই। তার জন্য তোমাদের কিন্তু বর্তমানে তোমাদের বায়োলজি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার, তাও আবার লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন পেপার, যেটা তোমাদের রেলের সমস্ত এক্সামকে কভার করেছে এখানে, এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু এসএসসির কয়েকটা এক্সামকে কিন্তু কভার করা রয়েছে। এখানে কিন্তু তোমাদের টিসিএস প্যাটার্নে তৈরি সমস্ত কোশ্চেনগুলো বায়োলজি থেকে, টোটাল কোশ্চেনগুলো যেগুলো রয়েছে টোটাল এখানে 70টা পেজের মধ্যে কভার করা রয়েছে বায়োলজির সমস্ত কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ, তোমরা সেটা দেখতে পাচ্ছ, প্রিন্টেবল ফরম্যাট, A4 সাইজ। এবং এইখানে টোটাল আমাদের কোশ্চেন সংখ্যা কতগুলো রয়েছে, 1250 প্লাস এখানে কিন্তু কোশ্চেন সংখ্যা রয়েছে। যার প্রয়োজন আছে ডিসক্রিপশন বক্সে থেকে তোমরা নাম্বারে যোগাযোগ করবে। টোটাল এই পিডিএফের প্রাইস কত আছে, এখানে হচ্ছে টোটাল পিডিএফের যে প্রাইস হচ্ছে সেটা হচ্ছে 60 টাকা দিয়ে সম্পূর্ণ কমপ্লিট। তোমরা কিন্তু এখানে বায়োলজি 2024 পর্যন্ত যে সমস্ত কোশ্চেনগুলো আমাদের এক্সামগুলো হয়েছে সেই সমস্ত কোশ্চেন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ। এছাড়া 2024-এর সম্প্রতি হয়ে যাওয়া আরপিএফ এসআই 2024-এর কোশ্চেন পেপার, যেটা জিকে কোশ্চেনগুলো রয়েছে, 15টা শিফটে এক্সাম হয়েছিল, এই 15টা শিফটের সলিউশন তোমাদের বাংলা ভাষায় রয়েছে, অনলাইনের ফরম্যাট, A4 সাইজ ফরম্যাট, তোমরা এটা প্রিন্টও করতে পারবে। তাও আবার এখানে যেটা সবথেকে বেশি বিশেষত্ব সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু রাখা হয়েছে তোমাদের সমস্ত কোশ্চেনগুলো, যেমন বুক অ্যান্ড অথর, তোমাদের পুরস্কার সম্মান, আর্ট অ্যান্ড কালচার, এইভাবে কিন্তু তোমাদের সমস্ত কোশ্চেন এখানে রয়েছে। ঠিক সেই রকমভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সব রয়েছে, এমনকি তোমাদের স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেগুলো জিজ্ঞাসা করা হয়েছে সমস্ত কোশ্চেন কিন্তু রয়েছে। 55টা পেজের মধ্যে কভার করা রয়েছে তোমাদের আরপিএফ এসআই 2024-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। তো অবশ্যই তোমরা এটা যদি দরকার হয়ে থাকে তোমরা 35 টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফটা তোমরা বাই করতে পারবে।
সুতরাং আমাদের কাছে এই সমস্ত পিডিএফগুলো বর্তমান অ্যাভেলেবেল রয়েছে। তো যার যেটা প্রয়োজন আছে অবশ্যই দেখে নেবে। কারেন্ট অ্যাফেয়ার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা তোমাদের আগেও বলেছি, এবং এনটিপিসিতে 5000+ কোশ্চেন আছে, এখান থেকে রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। এবং বায়োলজিতেও তোমাদের রেলে গ্রুপটির জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা তোমরা বুঝতেই পারছো। এবং তোমাদেরকে বলে রাখি, যারা এসএসসি জিডি 2026কে টার্গেট করছো, তারা কিন্তু 2024-এর পিওয়াইকিউ জিকেটা কমপ্লিট করতে পারো, যেটা 50 টাকা প্রাইস রয়েছে, 53টা শিফটের সলিউশন রয়েছে এখানে শিফট ওয়াইজ। এবং 2025-এর যেটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ রেডি হচ্ছে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবে। যার যেটা প্রয়োজন আছে এই ডিসক্রিপশনে এই নাম্বারটি দেওয়া রয়েছে, এই নাম্বারের মাধ্যমে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে। এছাড়া অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং এই নামে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, অবশ্যই যুক্ত হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন রয়েছে, পিভি সিন্ধু কোন খেলার সাথে সম্পর্কিত? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? ব্যাডমিন্টন। আমরা সকলেই জানি পিভি সিন্ধু তিনি কিন্তু একদম প্রফেশনাল ব্যাডমিন্টন প্লেয়ার। ওকে, তো অবশ্যই কে কোন খেলার সাথে যুক্ত, এই যে টপিকটা রয়েছে এখানে তোমাদের কিন্তু অলরেডি কোশ্চেনের ক্লাস কিন্তু দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে। 2 চ্যানেলেই দেওয়া রয়েছে, 2 চ্যানেলেই তোমরা দেখতে পারবে। পরের কোশ্চেন রয়েছে, যামিনী রায় ইনি কোন কিসের জন্য যুক্ত? ঠিক আছে, কিসের সঙ্গে যুক্ত বা কিসের জন্য তিনি বিখ্যাত? তো এখানে রয়েছে কে? যামিনী রায়। তো যামিনী রায় রয়েছে, এটা কিন্তু যামিনী কৃষ্ণমূর্তি নয় যে এটা নৃত্যশিল্পীর সাথে যুক্ত হবে। ঠিক আছে, যামিনী কৃষ্ণমূর্তি তিনি তো কুচিপুড়ি ড্যান্সার, ভারতনাট্যম ড্যান্সার, তার সাথে সাথে ওড়িশিরও ড্যান্সার, যদিও তিনি কিন্তু সম্প্রতি মারা গেছেন, তোমরা সকলেই জানো 2024-এ। তো এখানে কিন্তু যামিনী কৃষ্ণমূর্তির কথা বলা হচ্ছে না, এটা হচ্ছে যামিনী রায়, তিনি কিন্তু একজন চিত্রকলার সাথে যুক্ত। ঠিক আছে, অবশ্যই গুরুত্বপূর্ণ, তিনি একজন আর্টিস্ট। চলো পরবর্তী প্রশ্ন রয়েছে, HTML এর সম্পূর্ণ রূপ কী আছে? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML এর ফুল ফর্ম। পরবর্তী প্রশ্ন আছে, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? আমরা জানি এটা হচ্ছে কি ইউনেস্কো, এটা হচ্ছে আমাদের কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা হচ্ছে আমাদের WHO। এই WHO প্রতিষ্ঠিত হয়েছিল 7ই এপ্রিল 1948। 7ই এপ্রিল 1948 সালে। এই জন্যই কিন্তু বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় 7ই এপ্রিল। 7ই এপ্রিল এই জন্য আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করি। ঠিক আছে, কারণ 7ই এপ্রিল 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এবং এটার হেডকোয়ার্টার অবস্থান করছে কোথায়? সুইজারল্যান্ডের জেনিভাতে। জেনিভা সুইজারল্যান্ডে এর হেডকোয়ার্টার অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন আছে, ইন্টারন্যাশনাল হাইকোর্টের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল হাইকোর্টের সদর দপ্তর অবস্থান করছে কোন জায়গায়? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? ইন্টারন্যাশনাল হাইকোর্ট, যেটা কিন্তু বলেছে, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? তোমরা যারা দেখছো ক্লাসটা বলো। নেদারল্যান্ড হেগ। নেদারল্যান্ডে হেগ শহরে অবস্থান করছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটার হেডকোয়ার্টার। এবং এখানে কিন্তু আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1945 সালে এটা কিন্তু আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আছে, প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার প্রাপক কে? গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, কারণ এই কোশ্চেনগুলো তোমাদের ভারতরত্ন থেকে একটা কমপ্লিট টপিক দেওয়া রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। তোমাদের আগে থেকে বলে রাখি, এই টপিকটা যদি আমাদের এই ক্লাসটা দেখে নাও, আশা করছি তোমাদের ভবিষ্যতে আর কোনোদিন ভারতরত্ন থেকে কোনো ক্লাস কোশ্চেন কিন্তু আটকাবে না। ঠিক আছে, একদম কমপ্লিট টপিক কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। তো আমি একবার বলে দিচ্ছি ছোট্ট করে, যেটা কিন্তু ভারতরত্ন পুরস্কার, যেটা কিন্তু আমাদের ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার। 1954 সালে কিন্তু প্রথমবার এটা প্রদান করা হয়েছিল, যদিও মরণোত্তর এটা পরবর্তীতে প্রদান করা হয়। তো প্রথমবার আমাদের ভারতরত্ন পুরস্কার মরণোত্তর হিসাবে পেয়েছিলেন কে? লাল বাহাদুর শাস্ত্রী। এই যে মরণোত্তর পুরস্কার, ভারতরত্ন পুরস্কার, যেটা কিন্তু কত সাল থেকে শুরু হয়? 1954 সাল থেকে তো ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়, যখন প্রথমবার 3 জন পেয়েছিলেন। বাট 1966 সাল থেকে প্রথমবার লাল বাহাদুর শাস্ত্রী তখন যিনি পেয়েছিলেন, এই তখন থেকেই শুরু হচ্ছে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার দেওয়া। ঠিক আছে, তো এখান থেকে দেখতে হবে যে প্রথমবার ভারতরত্ন পুরস্কারগুলো কে কে পেয়েছে। চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সিভি রমন, এই 3জন ব্যক্তি ছিলেন যারা 1954 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। এবং সিভি রমন কিন্তু 1930 সালে ফিজিক্সের নোবেল পুরস্কারও পেয়েছিলেন। ঠিক আছে, এটাও দেখতে হবে পদার্থবিজ্ঞানে। এখানে আমাদের দেখতে হবে 2024, যেটা লাস্ট আমাদের দেওয়া হয়েছে ভারতরত্ন পুরস্কার, সেখানে কারা কারা পেয়েছে অবশ্যই আমাদের দেখতে হবে। সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রথমে আমরা দেখব কর্পূরী ঠাকুর, লালকৃষ্ণ আডবাণী, পিভি নরসিমা রাও, চৌধুরী চরণ সিং এবং MS স্বামীনাথন। এই 5জন ব্যক্তি 2024-25-এ তারা কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। এবং এখান থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে MS স্বামীনাথন। তার কারণ কি? তার কারণ তিনি কিন্তু মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন 2024-এ, আর তিনি কিন্তু ভারতের সবুজ বিপ্লবের জনক ছিলেন। কিসের? ভারতের গ্রিন রেভলিউশনের এই সবুজ বিপ্লবের তিনি কিন্তু জনক ছিলেন, এই জন্যই কিন্তু তাকে দেওয়া হয়েছে। অবশ্যই দেখতে হবে। আর বিশ্বের সবুজ বিপ্লবের জনক কে ছিলেন? নরম্যান বোরলগ। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু প্রতিটা কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট।
আর এই 2024-এ যে কজন ভারতরত্ন পুরস্কার পেয়েছে এই সমস্ত ইম্পর্টেন্ট যে সমস্ত কোশ্চেনগুলো হয় ওয়ান লাইনার ফরম্যাটে তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে দেওয়া রয়েছে আমাদের পিডিএফে। যাই হোক, পরবর্তী প্রশ্ন রয়েছে সেলিম আলী তিনি কিসের জন্য বিখ্যাত? তিনি কিন্তু একজন প্রখ্যাত কে ছিলেন? পক্ষী বিশারদ। ঠিক আছে, পক্ষী নিয়ে তিনি গবেষণা করতেন এবং তাদের জন্য তিনি সারা জীবনটা তিনি কিন্তু দিয়ে দিয়েছেন এই পক্ষীদের জন্য, পাখিদের জন্য। ঠিক আছে, তো অবশ্যই তাকে কিন্তু একজন পক্ষী বিশারদ বা পক্ষী মানুষও কিন্তু বলা হয় এই সেলিম আলীকে। পরবর্তী প্রশ্ন আছে FAO, এটা সদর দপ্তর অবস্থান করছে কোথায়? কোথায় অবস্থান করছে? FAOটা কি? এটা হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। কি? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এটার হেডকোয়ার্টার অবস্থান করছে কোন জায়গায়? রোম, ইটলি। ইটলির রোমে কিন্তু এটার হেডকোয়ার্টার অবস্থান করছে। ঠিক আছে, কার? এই FAO, যেটা হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। চলো পরবর্তী প্রশ্ন দেখি। দাস ক্যাপিটাল, দাস ক্যাপিটাল গ্রন্থের লেখক কে রয়েছেন? দাস ক্যাপিটাল গ্রন্থের লেখক হয়েছেন কে? গুরুত্বপূর্ণ কোশ্চেন, কার্ল মার্কস। কার্ল মার্কস হচ্ছেন দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতা। পরবর্তী প্রশ্ন আছে আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? আমজাদ আলী খান, ওস্তাদ আমজাদ আলী খান। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সরোদ। তিনি একজন প্রখ্যাত সরোদ প্লেয়ার। আমজাদ আলী খান তিনি কিন্তু সরোদের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন আছে বাদ্যযন্ত্র থেকে তোমাদের ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। কে বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সরোদ, সেতার, তোমাদের বাঁশি, ফ্লুট। ঠিক আছে, এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের কিন্তু অলরেডি দেওয়া রয়েছে কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে একটু দেখে নেবে সার্চ করে। ঠিক আছে, হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? বাঁশুরি। তিনি আবার কিন্তু বাঁশুরির সাথে কিন্তু যুক্ত। ঠিক আছে, এসএসসিতে তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল আই থিঙ্ক CHSL কোনো এক্সামে। ঠিক আছে, যে বাঁশুরির সাথে যুক্ত হচ্ছে কোন প্লেয়ার? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এই হরিপ্রসাদ চৌরাশিয়া। তিনি কিন্তু বাঁশি বাজান। ঠিক আছে, তিনি এর জন্যই কিন্তু ফেমাস। পরবর্তী প্রশ্ন রয়েছে পণ্ডিত শিবকুমার শর্মা কোন নামটির সাথে যুক্ত, কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোন ইনস্ট্রুমেন্টের সাথে যুক্ত ছিলেন এই আমাদের পণ্ডিত শিবকুমার শর্মা। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তিনি একজন প্রখ্যাত সন্তুর বাদক। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সন্তুর, তিনি সন্তুর বাজাচ্ছেন। তার চুলটাও তো হেভি স্টাইল রয়েছে, সাদা কালারের। বাহ, যাই হোক, তোমাদের পরবর্তী যে প্রশ্ন রয়েছে আমাদের দেখে নিই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সদর দপ্তর কোথায় অবস্থান করছে? একটু আগে আমরা দেখে নিয়েছি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অবস্থান করছে জেনিভা, সুইজারল্যান্ড। ওকে, আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 7 এপ্রিল 1948। তাই জন্য আমরা স্বাস্থ্য দিবস, বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করি 7 এপ্রিল। পরবর্তী প্রশ্ন আছে বাচেন্দ্রী পাল। গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, ভালো করে দেখো কোশ্চেনটা। বাচেন্দ্রী পাল এই নামটা কিসের সাথে যুক্ত? আমরা জানি আমাদের যে হায়েস্ট মাউন্টেন যে পিক রয়েছে যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা কত তোমরা সকলেই জানো, আর বলার নেই। তো এই যে মাউন্ট এভারেস্ট রয়েছে সব থেকে উচ্চতম যে শৃঙ্গ, এটা কিন্তু তিনি প্রথমবার তিনি কিন্তু এটা পর্বতারোহীর সাথে যুক্ত। প্রথমে তোমরা বুঝতেই পারছো। আর এখানে আমাদের দেখতে হবে প্রথম মহিলা হিসাবে তিনি কিন্তু এই পর্বতারোহী ছিলেন। ঠিক আছে, প্রথম মহিলা হিসাবে, ফার্স্ট ওম্যান ইন ইন্ডিয়া, যে কিনা কি জয়লাভ করেছেন? এই মাউন্ট এভারেস্ট পিক তিনি কিন্তু জয়লাভ করেছেন ফার্স্ট মহিলা হিসাবে, ভারতীয় মহিলা হিসাবে বাচেন্দ্রী পাল। আর এখান থেকে আমাদের দেখতে হবে গুরুত্বপূর্ণ আরও কিছু কোশ্চেন। ফার্স্ট, আমরা যদি বলি ফার্স্ট পার্সন যারা এই মাউন্ট এভারেস্ট জয়লাভ করেছে, যারা উইনার হয়েছিলেন মাউন্ট এভারেস্টে, তারা কি? দুজন ব্যক্তি ছিলেন, এডমন্ড হিলারি, আর একজন ছিলেন তেনজিং নোরগে। এই দুজন ব্যক্তি কিন্তু মাউন্ট এভারেস্ট প্রথমবার কিন্তু জয়লাভ করে। এখান থেকে আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয় যে প্রথম মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট কে জয়লাভ করছে? তার নাম হচ্ছে জুনকো তাবাই। জুনকো তাবাই তিনি কিন্তু প্রথমবার মাউন্ট এভারেস্ট জয়লাভ করছেন, প্রথমবার মহিলা হিসাবে। ঠিক আছে, আর এই বাচেন্দ্রী পাল হচ্ছে প্রথম ভারতীয় মহিলা হিসাবে তিনি কিন্তু এই মাউন্ট এভারেস্টকে জয়লাভ করছেন। অবশ্যই কিন্তু দেখতে হবে। আর জুনকো তাবাই তিনি কিন্তু জাপানের। ঠিক আছে, এটাও জিজ্ঞাসা করা হয় কোন দেশের? জাপানিজ। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই কী আছে। যদি ভালো লাগে তোমরা সকলে একটু লাইক করে দিও প্লিজ। এটা বারবার বলবো না, তোমাদের এটা দায়িত্ব, অবশ্যই তোমরা এটা করে রেখো। শেয়ার করে দিও সকলে বন্ধুদের সাথে, যারা যারা ক্লাসটা তাদের কাছে পৌঁছাচ্ছে না তাদের জন্যই কিন্তু আমাদের ক্লাসটা বানানো। ঠিক আছে, আমি ফ্রি ক্লাস তোমাদের কেন দিচ্ছি? আমি তো দরকার পড়লে আমি তোমাদের ব্যাচও আনতে পারতাম, কিন্তু আমি ব্যাচ এখন আনবো না ভেবেছি বলেই তোমাদের কিন্তু ফ্রিতে কমপ্লিট একদম তোমাদের ক্লাস কিন্তু দিয়ে যাচ্ছি। প্রিভিয়াস ইয়ার কন্টেন্ট তোমাদের সব কিছু দিয়ে যাচ্ছি, এমনকি স্ট্র্যাটেজিকের পার্টগুলো দিয়ে যাচ্ছি। তোমাদের যেটা চাই সেটা তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। পরবর্তী যেটা তোমাদের প্রয়োজন আছে সেটাও তোমাদের দেওয়া হবে, কোনো সমস্যা নেই। তোমরা শুধু লাইক অ্যান্ড শেয়ার করে দেবে। ঠিক আছে, পরের প্রশ্ন রয়েছে স্বাধীন ভারতের প্রথম মহিলা গভর্নর অর্থাৎ কে ছিলেন? প্রথম মহিলা গভর্নর কে ছিলেন আমাদের স্বাধীন ভারতে? এখান থেকে তোমাদের বলে রাখি, এখান থেকে কিন্তু দুটো রয়েছে। একটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম মহিলা গভর্নর, আর স্বাধীন ভারতের প্রথম মহিলা চিফ মিনিস্টার। দুটোই কিন্তু একটা রাজ্য থেকে বিলং করছে।
আর এই প্রশ্নের উত্তরটা তো তোমাদের সামনেই ভাসছে, তোমরা সেটা বুঝতেই পারছো কোনটা উত্তর হবে। তো এটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলে দেবে আমার বলার আগেই। তো এখানে স্বাধীন ভারতের প্রথম মহিলা গভর্নর যদি জিজ্ঞাসা করে, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? সরোজিনী নাইডু, ফার্স্ট ওম্যান বিকাম দ্য গভর্নর অফ ইন্ডিয়ান স্টেট। কি বললাম? প্রথম মহিলা যিনি কিন্তু প্রথম গভর্নর হয়েছেন কোনো একটা ইন্ডিয়ান স্টেটের, সেই স্টেটটা কোনটা? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ থেকে বিলং করছেন সরোজিনী নাইডু, তিনি হচ্ছেন ভারতের প্রথম মহিলা গভর্নর। এবং আমরা যদি বলি ভারতের প্রথম চিফ মিনিস্টারকে, তিনিও কিন্তু উত্তরপ্রদেশ থেকে বিলং করছেন, তার নাম সুচেতা কৃপালিনী। সুচেতা কৃপালিনী, তিনি কিন্তু উত্তরপ্রদেশ থেকে বিলং করছেন, তিনিও কিন্তু ভারতের প্রথম মহিলা চিফ মিনিস্টার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। আর তোমাদের একটা কোশ্চেন তোমাদের আসতে পারে, তো এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকবে, আমি এখনই বলে দিচ্ছি। ভারতের প্রথম মহিলা রেল মন্ত্রীর নাম কি? ঠিক আছে, কোশ্চেনটা তোমরা আই থিঙ্ক অনেকেই জানো, বেশিরভাগ সবাই জানো এটা। তো যারা যারা জানো অবশ্যই এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে বলবে। ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রীর নাম কি? মহিলা, অবশ্যই মহিলা। ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রীর নাম কি? এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে কি, লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থান করছে? তো লিঙ্গরাজ মানে আমরা বুঝতেই পারছি কোথায় অবস্থান করছে লিঙ্গরাজ টেম্পল, যেটা কিন্তু এটা কিন্তু উড়িষ্যাতে অবস্থান করছে লিঙ্গরাজ টেম্পল। ঠিক আছে, লিঙ্গরাজ টেম্পল আমাদের উড়িষ্যাতে অবস্থান করছে। ঠিক আছে, মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ। পরের কোশ্চেন আছে, 2025-এর G20 সামিট কোন দেশে হতে চলেছে? গুরুত্বপূর্ণ কোশ্চেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপকামিং এক্সামে তোমরা অবশ্যই দেখতে পাবে এই কোশ্চেনটা। 2025-এর G20 সামিট যেটা কিন্তু হতে চলেছে কোন দেশে? রাইট অ্যান্সার হবে সাউথ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকায় কিন্তু হতে চলেছে জোহানেসবার্গে G20 সামিট, যেটা 2025-এ। 2024-এরটা তাহলে কোথায় হয়েছিল? যেটা কিন্তু রিও ডি জেনিরো শহরে হয়েছিল। রিও ডি জেনিরো, কোথায় এটা? রিও ডি জেনিরো, যেটা কিন্তু ব্রাজিল। ঠিক আছে, ব্রাজিলে অবস্থান করছে রিও ডি জেনিরোতে। এবং 2023-এ কোথায় হয়েছিল তোমাদের বলে রাখি, এই কোশ্চেনটা তোমাদের অবশ্যই জিজ্ঞাসা করা হবে। ঠিক আছে, 2023-এ আমাদের দেশে, নিজের দেশে হয়েছিল, আমাদের ইন্ডিয়াতে হয়েছিল। কোথায় হয়েছিল, কোন রাজ্যে হয়েছিল জিজ্ঞাসা করা হবে, গুজরাটের গান্ধীনগরে হয়েছিল। ঠিক আছে, এই সিটি কিন্তু হোস্ট করেছিল G20 সামিট। ওকে, 2023-এর কথা বললাম। 2024-এ ব্রাজিলের রিও ডি জেনিরো, 2025-এ হবে সাউথ আফ্রিকা, যেটা কিন্তু তোমরা জোহানেসবার্গ, কেপটাউন সিটি। ঠিক আছে, যাই হোক পরবর্তী প্রশ্ন আছে, প্রথম কোন বছর বিশ্ব পরিবেশ দিবস এটা পালন করা শুরু হয়েছিল? অবশ্যই কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে প্রথমবার বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেট করা হয়েছিল 1972-তে। ঠিক আছে, এখান থেকে দেখতে হবে বিশ্ব পরিবেশ দিবসকে আমরা কোন তারিখ হিসেবে পালন করি, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? 5ই জুন, 5th of জুন। এই তারিখে কিন্তু আমরা বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিসাবে কিন্তু আমরা পালন করি। পরবর্তী প্রশ্ন রয়েছে, তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ, যেটা থিম রয়েছে 2024-এর। ঠিক আছে, পরবর্তী আমাদের প্রশ্ন আমরা দেখে নিই, ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী অর্থাৎ ডিফেন্স মিনিস্টারের নাম কি? ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী অর্থাৎ ডিফেন্স মিনিস্টারের নাম কি? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বলদেব সিং। বলদেব সিং, তিনি কিন্তু প্রথম ভারতের, স্বাধীন ভারতের প্রথম ডিফেন্স মিনিস্টার। বর্তমান কে রয়েছেন আমাদের ডিফেন্স মিনিস্টার? রাজনাথ সিং। চলো পরবর্তী প্রশ্ন আছে, LAN, ল্যান এর কথাটি সম্পূর্ণ রূপ বা এটার ফুল ফর্মটা কী আছে? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর একটা হয় WAN, যেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। চলো পরবর্তী প্রশ্ন আছে, কম্পিউটার থেকে তোমাদের এগুলো থাকছে, প্রতি বছর কোথায় নোবেল পুরস্কার প্রদান করা হয়? গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রতি বছর কোথায় নোবেল পুরস্কার প্রদান করা হয়? নোবেল পুরস্কার তো আমরা জানি যে কতগুলো ফিল্ডে দেওয়া হয়। কতগুলো ফিল্ডে দেওয়া হয়? ফিজিক্সে দেওয়া হয়, কেমিস্ট্রিতে দেওয়া হয়, আমাদের মেডিসিনে দেওয়া হয়, লিটারেচারে দেওয়া হয়, তাই না? তো এই সমস্ত বিষয়ে কিন্তু আমাদের কিন্তু দেওয়া হয়, এবং ইকোনমিক্সে দেওয়া হয়। এই 5টা, তার সাথে আরেকটা দেওয়া হয়, সেটা হচ্ছে পিস প্রাইজ, যেটা হচ্ছে শান্তিতে দেওয়া হয়। তো এই 6টা কিন্তু আমাদের নোবেল প্রাইজ দেওয়া হয়। এই তোমাদের বলে রাখি, প্রথম যে 5টা ছিল সেটা হচ্ছে আমাদের দেয় সুইডেনের স্টকহোম। ঠিক আছে, কে দেয়? সুইডেনের স্টকহোম, এই সিটি দেয়। এবং আর একটা যেটা লাস্টে বললাম, সেটা হচ্ছে নোবেল পিস প্রাইজ শান্তিতে দেওয়া হয়, যেটা কিন্তু দেয় কে? নরওয়ে দেয়। নরওয়ে নোবেল কমিটি, নরওয়ের অসলো থেকে দেওয়া হয় এই পুরস্কারটি শান্তিতে। এবার আমাদের বলেছে যে প্রতি বছর নোবেল পুরস্কার প্রদান করা হয় কোনটা? তো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান অনুসারে সুইডেন, তাই তো? সুইডেন থেকেও দেওয়া হয় স্টকহোম, এবং অপশানে যদি থাকতো নরওয়ে, অসলো, সেটাও আমাদের রাইট অ্যান্সার হতো। যদি বলতো শান্তিতে দেওয়া হয় কোথা থেকে, তাহলে আমাদের এই অসলো, নরওয়ে আমাদের রাইট অ্যান্সার হতো। ঠিক আছে, যেমন কোশ্চেন বলবে তেমন অ্যান্সার হবে। ওকে, চলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক করে দিও প্লিজ। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আছে, স্কিট কথাটি কোন খেলার সাথে যুক্ত? স্কিট কথাটি কিন্তু তোমরা বুঝতেই পারছো ছবি দেখে, এটা কিসের সাথে যুক্ত? শুটিংয়ের সাথে যুক্ত এই স্কিট কথাটি।
এই খেলার যে টার্মগুলো রয়েছে না, কোন খেলাটা কোন কিসের সাথে যুক্ত, এই সম্পর্কিত তোমাদের কিন্তু একটা ক্লাস দেওয়া রয়েছে। তোমরা যদি চাও তো আর একটা ক্লাস আমরা দিতেই পারি। চলো পরবর্তী প্রশ্ন দেখি। গ্র্যামি অ্যাওয়ার্ড, গ্র্যামি অ্যাওয়ার্ড তোমাদের কিন্তু এটা দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নিও। গ্র্যামি অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঙ্গীতে কিন্তু দেওয়া হয়ে থাকে গ্র্যামি অ্যাওয়ার্ড। কিসে দেওয়া হয়? সঙ্গীতে দেওয়া হয়। চলো পরবর্তী প্রশ্ন আছে, অলিম্পিকের লোগোতে কতগুলো রিং থাকে? গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমরা জানো 2024 প্যারিস অলিম্পিকে হয়েছে, প্যারিসে অলিম্পিক হয়েছে, তাই তো? তো প্যারিস অলিম্পিক অবশ্যই তোমরা যারা যারা দেখোনি দেখে নেবে, ক্লাস করানো রয়েছে, ডিটেল ক্লাস। এবং এখানে আমরা জানি যে অলিম্পিকে টোটাল 5-5টা আমাদের লোগো থাকে, লোগোতে 5-5টা কালার থাকে। 5-5টা কালার মানে 5-5টা কন্টিনেন্ট অর্থাৎ মহাদেশকে রিপ্রেজেন্ট করে থাকে। এই 5-5টা মহাদেশ কোনগুলো? আমরা যখন দেখব এই নীলটা, নীলটা কোন মহাদেশকে রিপ্রেজেন্ট করে? এটা কিন্তু রিপ্রেজেন্ট করে থাকে ওশিয়ানিয়া। ওশিয়ানিয়া অর্থাৎ তোমাদের এখান থেকে, এক মিনিট, এটা তো তোমাদের ওশিয়ানিয়া নয়, এটা কিন্তু তোমাদের হবে কি? ইউরোপ। নীলটা তোমাদের রিপ্রেজেন্ট করছে কিসে? ইউরোপ। ইউরোপ। এবং হলুদটা রিপ্রেজেন্ট করছে কাকে? আমাদের মহাদেশ এশিয়া। আমাদের বৃহত্তম মহাদেশ এশিয়াকে রিপ্রেজেন্ট করছে এই হলুদটি। এবং কালো মহাদেশ আমরা বলি কাকে? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলি কাকে? বলি আফ্রিকাকে। তো আফ্রিকাকে রিপ্রেজেন্ট করছে এই কালোটি, ঠিক আছে? আর ডোনাল্ড ট্রাম্প তো রেগে একদম সবসময় লাল, তো এইভাবে মুখস্থ রাখবে, লাল মহাদেশ, ঠিক আছে? তো আমেরিকা, সারা বিদেশে এখন সে ট্যারিফস নিয়ে ব্যস্ত এখন, ঠিক আছে? কোথায় কোন ট্যাক্স লাগাবে সেই নিয়ে ব্যস্ত আছে ডোনাল্ড ট্রাম্প এখন বর্তমানে। যাই হোক, সবুজটা রিপ্রেজেন্ট করছে কাকে? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়া এই দুটোকেই কিন্তু রিপ্রেজেন্ট করছে আমাদের এই সবুজটি। এবং ইউরোপ অবস্থান করছে, ইউরোপ হচ্ছে নীলটা, হলুদটা হচ্ছে এশিয়া, কালোটা হচ্ছে আফ্রিকা, এবং সবুজটা হচ্ছে ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়া, এবং লালটা হচ্ছে আমেরিকা। তো এই 5-5টা রিং, 5-5টা কালার, 5-5টা কন্টিনেন্ট অর্থাৎ মহাদেশকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে যে নীল রংটা, অলিম্পিকের নীল কালারের রিংটা কাকে রিপ্রেজেন্ট করে? তাহলে ইউরোপ আমাদের রাইট অ্যান্সার। এইভাবে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। চলো কোশ্চেন দেখি পরবর্তী। পরবর্তী প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয়? তো আন্তর্জাতিক যোগ দিবস, ইন্টারন্যাশনাল যোগা ডে পালন করি আমরা কোন তারিখে? তো রাইট অ্যান্সার কোনটা হবে অবশ্যই তোমরা বলো, যারা যারা ক্লাস দেখছো। রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের 21 জুন, 21 জুন, যেটা কিন্তু আন্তর্জাতিক যোগ দিবস, আমরা কিন্তু এটা পালন করে থাকি। পরবর্তী প্রশ্ন আছে, আন্তর্জাতিক নারী দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আমরা সেলিব্রেট করে থাকি কোন তারিখে? ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আমরা সেলিব্রেট করি কোন তারিখে? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 8ই মার্চ। 8ই মার্চ আমরা পালন করে থাকি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ইন্টারপোল। ইন্টারপোলটা কি? যেটা আমরা আগেই দেখেছিলাম, তোমাদের কিন্তু আগেও জানিয়েছিলাম ইন্টারপোল সম্পর্কে, এবং এর সাথে যুক্ত ভারতের একটা নতুন অমিত শাহ লঞ্চ করেছে এই সম্প্রতি, ঠিক আছে? তো সেটাও তোমাদের বলেছিলাম। ইন্টারপোল হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, যেটা হচ্ছে সারা মানে দেশ জুড়ে ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন, যেটা হচ্ছে ইন্টারপোল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, ঠিক আছে? এটা হেডকোয়ার্টার অবস্থান করছে কোথায়? ফ্রান্সের লিওনে। লিওন ফ্রান্সে এটা অবস্থান করছে হেডকোয়ার্টার। 196 কিন্তু এর মেম্বার কান্ট্রি আছে বর্তমানে। আর ইন্টারপোল এইটাকে কিন্তু লিঙ্ক করছে আমাদের ভারতের কোন সংস্থা? সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ডাইরেক্ট লিঙ্ক আছে এই ইন্টারপোলের সাথে। কিন্তু বর্তমানে কিন্তু ভারত সরকার, আমাদের আমাদের অমিত শাহ, তিনি কিন্তু নতুন কিন্তু লঞ্চ করেছেন ভারতপোল। ভারতপোল কি বললাম? ভারতপোল এই পোর্টালটা লঞ্চ করেছে, যার মাধ্যমে কিন্তু সারা ভারতে যত ধরনের ক্রাইম হয়, সব ধরনের ক্রাইম কিন্তু যে কোনো পুলিশ থেকে শুরু করে যে কোনো ডিপার্টমেন্ট আমাদের ভারতের রাজ্য এবং কেন্দ্রের যে কেউ কিন্তু এই যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তারা ক্রাইম করে কিন্তু ভারত থেকে পলাতক হয়ে যায়, ঠিক আছে? ফুগিটিভ যাদেরকে আমরা বলে থাকি, সেই পলাতক ব্যক্তিদের কিন্তু চিহ্নিত করতে এবং তাদেরকে মানে অ্যারেস্ট করার জন্য এই ভারতপোল নামক যে পোর্টালটা লঞ্চ করা হয়েছে, যাতে খুব তাড়াতাড়ি অ্যাকশনটা নেওয়া যায়, যেটা ইন্টারপোলের সাথে ভারতপোল একদম লিঙ্কের কাজ করছে সিবিআই এর মাধ্যমে, অবশ্যই, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন আছে, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? দ্রোণাচার্য অ্যাওয়ার্ড এটা কিন্তু আমরা অনেকেই জানি, সকলেই জানি, স্পোর্টসের কোচিং অর্থাৎ খেলাধুলার প্রশিক্ষককে, ক্রীড়া প্রশিক্ষককে দেওয়া হয়ে থাকে দ্রোণাচার্য পুরস্কার। তো এই হলো দ্রোণাচার্য পুরস্কার, যাকে কিন্তু খেলাধুলা প্রশিক্ষককে দেওয়া হয় অর্থাৎ খেলার কোচকে দেওয়া হয়, অবশ্যই সেটা তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে। পরবর্তী কোশ্চেন দেখি, তোমরা যদি চাও তাও এই ধরনের তোমাদের অ্যাওয়ার্ড সম্পর্কিত একটা ক্লাস কিন্তু আর একটা দেওয়া হবে, ডিটেল ক্লাস। রাইডার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? আমরা সকলেই জানি রাইডার কাপ কিন্তু গল্ফের সাথে সম্পর্কিত। তার কারণ কেন জানি আমরা? তার কারণ এর আগেই কিন্তু আমরা একটা ক্লাস নিয়েছিলাম, কে কোন খেলার সাথে যুক্ত, তারপর কোন খেলায় কোন কাপ দেওয়া হয়, এই সমস্ত টপিক কিন্তু অলরেডি তোমাদের কভার করা আছে চ্যানেলে, ঠিক আছে? তো রাইডার কাপটাও কভার করা ছিল, গল্পের সাথে যুক্ত একটা ডিটেল ক্লাস কিন্তু করা রয়েছে এই কাপ অ্যান্ড ট্রফি থেকে। তোমরা দেখে নেবে, থাম্বনেলও দেওয়া আছে কাপ অ্যান্ড ট্রফি, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন আছে,
যশপাল রানা কোন খেলার সাথে যুক্ত? যশপাল রানা, এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়ান শুটার। ইন্ডিয়ান শুটারের সাথে যুক্ত, অর্থাৎ শুটিংয়ের সাথে যুক্ত যশপাল রানা। ঠিক আছে, চলো পরবর্তী আর কোনো কোশ্চেন নেই। এই পর্যন্ত আমাদের ক্লাসগুলো ছিল। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কিন্তু হওয়া চাই এখনই। শেয়ার তো অবশ্যই তোমরা আশা করি করে দিয়েছো। সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করে রেখেছো আশা করছি। তো যারা যারা করোনি অবশ্যই তোমরা এখনই করে নেবে, এবং পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই তোমরা প্রেস করে রাখবে। তাহলে কি হবে, নোটিফিকেশনটা আমি যখনই ক্লাসটা দেবো তোমরা কিন্তু সেটা ক্লাসটা জানতে পারবে। ঠিক আছে, পেয়ে যাবে, যাতে তোমাদের কোনো ক্লাস মিস হবে না। এছাড়া তোমরা কিন্তু আমাদের চ্যানেলের শর্টস সেকশনটা অবশ্যই ফলো করবে। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ শর্টসের সাথেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই কমিউনিটি সেকশনটা, কারণ এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে তোমাদের একটা করে মানে কুইজ ফরম্যাটে কিন্তু তোমাদের দেওয়া হয়ে থাকে। অনেক ছাত্রছাত্রী এখানে কিন্তু পার্টিসিপেট করে থাকে, 10,000-এর ওপর কিন্তু হয়ে যায়। তো অবশ্যই কিন্তু তোমরা এখানে পার্টিসিপেট করবে। শর্টস অবশ্যই তোমরা দেখতে পারো, কারণ এখানে কিন্তু কম টাইমে কিন্তু একটা সুন্দর রিভিশন ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, অবশ্যই আমাদের সমস্ত ক্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 10টা করে তোমরা কিন্তু কোশ্চেন পাচ্ছ এক একটা শর্টসে। অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এই দুটো টেলিগ্রাম চ্যানেল রয়েছে, দুটোতেই তোমরা যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো যাদের যাদের প্রয়োজন আছে এই আমাদের সমস্ত পিডিএফের, তোমরা কী করবে, এই যে পিডিএফগুলো রয়েছে এই পিডিএফগুলো দরকার হলে তোমরা এই যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। এই সমস্ত পিডিএফ তোমরা প্রাইস সহ দেখতেই পাচ্ছ। যার যেটা প্রয়োজন আছে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এনটিপিসি পিওয়াইকিউ এবং বায়োলজি কোশ্চেন পেপার, যেগুলো আপকামিং তোমাদের গ্রুপ ডি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। আর গ্রুপ ডি এক্সাম তোমাদের মোটামুটি আগস্টের পরবর্তী সময় হবে। ঠিক আছে, তার আগে সম্ভবই নয়, তার কারণ হচ্ছে তোমাদের এনটিপিসি এখনও কমপ্লিট হয়নি। তোমাদের জুন থেকে জুলাই পর্যন্ত এনটিপিসিতেই কেটে যাবে। তারপর তোমাদের এসএসসি এক্সামগুলো তোমাদের ওই মাঝামাঝি পড়ে যাচ্ছে। এসএসসি এক্সামগুলো যেই শেষ হবে তারপর কিন্তু তোমাদের শিডিউল আসবে কিসের, এই গ্রুপ ডি অর্থাৎ লেভেল 1-এর এক্সামের। ঠিক আছে, তো সেটা সম্ভবত রয়েছে প্রায় তোমাদের আগস্টের পরবর্তী সময় কিন্তু এই এক্সামটা হতে পারে। তো অবশ্যই মোটামুটি তোমাদের প্রচুর এখন টাইম রয়েছে, 4 মাসের কাছাকাছি এখন টাইম রয়েছে, 4 থেকে 5 মাসের কাছে। অবশ্যই তোমরা কিন্তু ভালো মাত্রায় কিন্তু এখনও প্রস্তুতি নিতে পারো। ঠিক আছে, আর এনটিপিসির জন্য মোটামুটি এখনও তোমাদের 2 মাসের কাছাকাছি টাইম রয়েছে। ভালো মাত্রায় কিন্তু প্র্যাকটিস করা যেতে পারে। আগের বছরের প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো, কারেন্ট অ্যাফেয়ার্সটা মোটামুটি রিভিশন করো। ঠিক আছে, তো সমস্ত কোশ্চেনগুলো তোমরা দেখে নাও, এবং ম্যাথের জন্য যে বইগুলো তোমাদের রেকমেন্ড করেছি সেগুলো তোমরা এই ট্যাগ অপশান থেকে পেয়ে যাবে। যদি তোমরা অফলাইন স্টোরে পাও তাহলে সেখান থেকে নিয়ে নেবে। যাই হোক করে তোমরা শুধু পড়ে নাও, কারণ সুবির দাসের ম্যাথামেটিক্সের বইটা ওটা কিন্তু ভালো বই, আমি নিজে দেখে তারপর তোমাদের বলেছি। এবং RS আগরওয়ালের যে রিজনিংয়ের বইটা রয়েছে ওটাও ভালো বই, কোনো রকম আমি প্রমোশন করছি না। ঠিক আছে, এটা কিন্তু আমাদেরও বই নয়। ঠিক আছে, যেমনটা তোমাদের বলছি। তো যার যেটা প্রয়োজন আছে তোমরা অবশ্যই সেগুলো সংগ্রহ করে ফটাফট পড়ে ফেলো। ঠিক আছে, তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, এবং 4 নম্বর ক্লাস নিয়ে পরবর্তী ক্লাসে আসছি। এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ ওখানে কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের রয়েছে। ঠিক আছে, তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।